আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি বর্তমান পুঁজিবাজার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমার মতামতের সাথে আপনারা একমত নাও হতে পারেন। আর আমার একটা ফেসবুক চ্যানেল আছে, স্টক আমার নামে। আপনারা এখানে ফলো দিয়ে আপনারা আপনাদের ওখানেও আমি বিশেষ করে ট্রেড যারা করেন শর্টস ভিডিওগুলো আমি এখানে দেবো ট্রেডিং পারপাসে। আপনারা আমার ফেসবুকটাও ফলো দিয়ে রাখতে পারেন। তো বর্তমান যেহেতু বন্ধের দিন, বর্তমান পুঁজিবাজার নিয়ে আমি প্রথমে যে বিষয়ে আসবে সেটা হচ্ছে গতকালকে কাফনের কাপড় পরে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আন্দোলন করেছেন রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য। আমি সেটা মনে করি না যে সে পদত্যাগ করবে, কারণ তার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে। তার পদত্যাগ করা উচিত, এটার সাথে আমি একমত, কিন্তু সে করবে না এটা, কারণ সেই জায়গায় আসার মতো আসলে লোক না। কিন্তু চলে যেহেতু আসছে, সুতরাং সে এখান থেকে যাবে না। তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা কাফনের কাপড় পরছে, এর আগে আন্দোলন করছে, তার অফিসের লোকজন আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে মামলা করছে, চাকরিচ্যুত করছে, অনেক কাহিনী সে করলো। এখন ক্ষুদ্র বিনিয়োগকারী আন্দোলন করতেছে, সেটা ঠিক আছে, যুক্তিসঙ্গত, কিন্তু এটাতে খুব বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাকসেস হবে বলে আমি মনে করি না। কেন করি না? এটার অন্যতম একটা ব্যাখ্যা হচ্ছে 12 তারিখে রবিবারে, আজ তো শুক্রবার, রবিবারে সকাল দুপুর 12টা বা 1টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে একটা বৈঠক আছে। তো বৈঠকে কারা কারা উপস্থিত থাকবে? প্রধান উপদেষ্টা নিজে থাকবে, অর্থ মন্ত্রণালয় থাকবে, মানে সালাউদ্দিন সাহেব যিনি ওনার আত্মীয় রাশেদ মাকসুদের, আর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব নাজমা আলম মনে হয়, কী নাম ওনার এই মুহূর্তে মনে নাই, আর হচ্ছে রাশেদ মাকসুদ। যদি প্রধান উপদেষ্টা যদি মনে করতেন যে হ্যাঁ, উনি কিন্তু জানে, আপনারা হয়তো ভাবতেছেন যে প্রধান উপদেষ্টা পুঁজিবাজার সম্পর্কে ধারণা নাই, কারণ এখানে 15 লক্ষ বিনিয়োগকারী আছে, স্বাভাবিকভাবে গভর্নমেন্ট এই বিষয়ে নজর আছে, নাই যে তা না। তো উনি এখানে যেহেতু মার্কেট প্লেয়ার অথবা মার্কেট মেকার যাদেরকে বলি, অথবা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন যেটা আছে, এদের কাউকে রাখে না এখন পর্যন্ত। আমি দেখি না এখানে যে নিউজটা আসছে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কেউ নাই। যেহেতু নাই, তার মানে ওখানে বার্গেটিং, মানে রাশেদ মাকসুদ থাকবে কি থাকবে না এই বিষয়ে বার্গেটিং করার মতো কেউ নাই এখানে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা হয়তো তারা উপস্থিত থাকলে তারা কিছু বিষয় বলার চেষ্টা করতো যে কেন তার থাকা উচিত না রাশেদ মাকসুদের, সে এই কাজগুলো করছে, এটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সুতরাং সে মার্কেট বুঝে না, তার থাকা উচিত না। কিন্তু এই বিষয়টা এখানে হচ্ছে না, কারণ যে এখানে যারা থাকতেছে সবাই গভর্নমেন্টের লোকজনে। আর ওখানে বৈঠকটা মূলত হচ্ছে বাজেট কেন্দ্রিক, যে বাজেটে পুঁজিবাজারের জন্য কী করা যায় বা কী অবস্থা, কী করলে ভালো হয়। তো আমি এক্ষেত্রে তাও অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, 50 লক্ষ টাকার উপরে যে ক্যাপিটাল গেইনটা উনি রাখতে চাচ্ছে, সেই বিষয়টা উনি যাতে বাদ দেয় এবারের জন্য। আর একটা বিষয় হচ্ছে উৎসকর যে বিষয়টা, সেটাও যাতে ব্রোকারেজ হাউসগুলোর জন্য বাদ দেয়, কারণ ব্রোকারেজ হাউসগুলোর অবস্থা কিন্তু ভয়ঙ্কর। যদিও তারা অনেক ব্রোকারেজ হাউস অনেক কারসাজির সাথে জড়িত, যেমন এই যুদ্ধের কারণে যে মার্কেট পড়ছে, এটার সাথে অনেকগুলো ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক জড়িত। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যাতে নতুন ভালো ভালো কোম্পানি, 2-1টা কোম্পানি যাতে এখানে নিয়ে, বিশেষ করে এসএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এলিকো বা আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, এই টাইপের শেয়ারগুলো যাতে মার্কেটে 2-1টা লিস্ট করা যায়। এটা যদি করতে পারে, 12 তারিখের মিটিংয়ে যদি এই সিদ্ধান্তগুলো আসে, এটা অন্তত হবে। তবে রাশেদ মাকসুদ আমার কাছে মনে হচ্ছে না সে যাচ্ছে, এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত। কারণ এখানে যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো সংগঠন এখানে উপস্থিত থাকবে না, হয়তো দিন আন্দোলন হতে পারে 12 তারিখে যমুনার সামনে, বা বিভিন্ন রকম আন্দোলন হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু যেহেতু তাদের কাউকে ডাকতেছে না, এবং তার কাছে বারবারই প্রধান উপদেষ্টার কাছে চিঠিও দিছে, সাক্ষাৎ উনি কিন্তু সাক্ষাৎ দেন নাই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে। আপনারা হয়তো আমার ধারণা যে রাশেদ মাকসুদ যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পুঁজিবাজার আমরা যারা আসি, এ বিষয়ে আমি পরে আসতেছি। যুদ্ধ নিয়ে আমি একটু কথা বলি। ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা ভারত পাকিস্তানের বিষয়, মনে হয় যেন যুদ্ধ বাংলাদেশ করতেছে, বাংলাদেশের পুঁজিবাজার যুদ্ধ করতেছে। তাহলে কি হলো? ভারতের ইন্ডেক্স কতটুকু পড়লো যুদ্ধের দিনে, পাকিস্তানের ইন্ডেক্স কতটুকু পড়লো? আমি আপনাদেরকে ভিডিওতে বলছি। বাংলাদেশ অনেকগুলো রেকর্ড আছে পুঁজিবাজারের। বিশ্বের সর্বনিম্ন অবস্থায় এখন বাংলাদেশ আছে পুঁজিবাজারের দিক থেকে, এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থায় আছে। যুদ্ধের কারণে ওই দিন 150 পয়েন্ট মাইনাস হয়েছে, অথচ পাকিস্তান ইন্ডিয়ার কিছুই হয় নাই।
তারা কিছুটা, ইন্ডিয়া সম্ভবত প্লাস ছিল দিন শেষে। তো ওইখানকার মার্কেট মেকার আমাদের মার্কেট মেকারদের চরিত্র অনেক ব্যবধান আছে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে, এই বিষয়টা আপনাদেরকে মেনে নিতে হবে। যুদ্ধ করতেছে পাকিস্তান ভারত, কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থা খারাপ। এই কারণে ট্রেডিংয়ের বিষয়ে আমি আসতেছি। তো যুদ্ধ আসলে খুব বেশি, এটাকে যুদ্ধকে আপনারা আমলে নেবেন না। যেমন এই যে গতকালকে তো যুদ্ধ ছিল, তাহলে যুদ্ধকে কেন্দ্র করে এর আগে 150 পয়েন্ট মাইনাস হলো, গতকালকে 100 পয়েন্ট প্লাস হলো। তো যুদ্ধকে থেমে গেছে, তাহলে 100 পয়েন্ট প্লাস হলো কেন? এগুলো হচ্ছে নাটক। এটাই হচ্ছে মার্কেট কারসাজিকারক যারা, তাদের নাটক। এগুলো কিন্তু রাশেদ মাকসুদের দোষ আছে অনেক, সেটা ঠিক আছে, কিন্তু এখানে এই মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো বাটফারগুলোও কিছু কিছু বাটফার আছে, এরাও মার্কেটকে এইভাবে ফালাচ্ছে। ওই দিন বুধবারে যে মার্কেট পড়ছে, এখানে রাশেদ মাকসুদের পদত্যাগের কিছুই ছিল না, শুধু যুদ্ধকে কেন্দ্র করে পড়ছে। আর এটা ফালাইছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের কালপিটগুলো, যারা আসলে রাশেদ মাকসুদকে সরাসরি পদত্যাগ চাচ্ছে। রাশেদ মাকসুদ কিছু ভালো কাজ করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, এটা হচ্ছে মূল কথা। তার ভুল আছে অনেক, যেমন সে থেকে জেডি নিয়ে গেছে, সে বাইব্যাক আইন পাস করতে পারে নাই, সে 30% পরিচালকরা শেয়ার ধারণ ক্ষমতা করবে সেটা সে পারে নাই, এবং এই পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন পুঁজিবাজারে রাশেদ মাকসুদ করে নাই। রাশেদ মাকসুদ এই জন্য চলে যাওয়া উচিত, তার পদত্যাগ আমিও দাবি করি, রাশেদ মাকসুদের পদত্যাগ। কিন্তু তার এগেনস্টে যারা আছে তারা এত ভালো মানুষ না, সেটা প্রমাণিত হয়ে গেছে এই যুদ্ধকে কেন্দ্র করে। এখন মার্কেটে ছড়া দিছে যে যুদ্ধের কারণে নয়, রাশেদ মাকসুদের কারণেই মূলত এই মার্কেট পড়ছে। এগুলা কিছু বাটপার আছে, ওরা এরকম মিডিয়াতে আসি বলে। আমি ওই দিন কিছু ছবি দিয়েছি, আপনারা চিনেন সবাই তাদেরকে। তো যাই হোক, এই যে যদি যুদ্ধের প্রভাবে এরকমই হয়, তাহলে পাকিস্তান ইন্ডেক্স এবং ইন্ডিয়ার ইন্ডেক্স এত খারাপ হয় না কেন, বাংলাদেশটা হলো কেন? যাই হোক, যুদ্ধ খুব বেশি দীর্ঘস্থায়ী হবে বলে আমি মনে করি না। আপনারা এই ব্যাপারে মোটামুটি থাকেন। আর যুদ্ধটা হচ্ছে মূলত তাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, এটা কিছুটা হবে আবার থেমেও যাবে। এরপর আমি যে বিষয়ে আসি সেটা হচ্ছে, যারা পুঁজিবাজারে আসেন, আমরা সাধারণত ওয়ারেন বাফেটের নাম জানি, বিশ্বের পুঁজিবাজারে ইনভেস্ট করে বিশ্বের সেরা ধনীদের অন্যতম একজন। ওয়ারেন বাফেট সাহেব যদি বাংলাদেশে আসতেন এবং বাংলাদেশে এসে যদি উনি ট্রেড করতেন, আপনারা যেভাবে ট্রেড করেন, উনি ওনার টাকাগুলো হারিয়ে ফেলতেন। উনি কিন্তু ট্রেড করে নাই, উনি ইনভেস্টমেন্ট করে করে কোটিপতি হয়েছে, বিশ্বের সেরা ধনীদের অন্যতম একজন হয়েছে। এটা উনি ইনভেস্টমেন্ট করে করে হয়েছে, উনি ট্রেড করে না। উনি একটা কথা বলছিল, ওনার একটা উক্তি আছে, পুঁজিবাজারের মার্কেটে ইনভেস্ট করে আপনি, ভালো স্টকে ইনভেস্ট করে আপনি মার্কেট থেকে দূরে থাকুন, সারাক্ষণ মার্কেটে সময় দিবেন না। মার্কেটে যত বেশি সময় দিবেন, আপনার মানসিক অবস্থা তত বেশি খারাপ হবে এবং আপনি ইমোশনালি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। এই মার্কেটটা পুরোটা ইমোশনাল মার্কেট, সুতরাং এই ইমোশনকে আপনি প্রাধান্য দিয়ে চলতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং মার্কেট সবসময় দেখাটাও ঠিক না। আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে মার্কেট না দেখাই ভালো, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার এটা মতামত। কারণ এটা পুরোটাই ইমোশনাল মার্কেট। আপনাকে বিভিন্নভাবে, এখানে অনেক কিছু হয়, গেমলাররা এখানে অনেক কিছু করে। ভালো স্টকের শেয়ারের প্রাইস বাড়ে না, দেখা গেছে আপনি অনেক ভালো একটা স্টক কিনছেন, প্রাইস বাড়েও না কমেও না। এখানেও কিছু স্টক আছে এরকম, বাড়েও না কমেও না, কিন্তু বাড়বে কোনগুলা? ট্রেডিং স্টকগুলা, যাদের কিছুই নাই। তো আপনি চিন্তা করেন যে না, এখানে ঠিক আছে, ইনভেস্টমেন্ট করছি, বাড়ে না, আমি ওখানে যাই। আপনি আস্তে আস্তে তাদের ফাঁদাচ্ছেন, লস করবেন কনফার্ম। হয়তো একটা দুইটা লাভ করতে পারেন, 3 নম্বরটাতে গিয়ে সব কিছু হারাবেন। ব্যাপারটা এমনই হচ্ছে। এবার আমি আসি ট্রেডের বিষয়ে। এই ট্রেডের বিষয়ে আমি 5-6টা ওয়ার্কিং ডেজ নিয়ে একটু বলি। ট্রেড করে যে আপনি যে ক্ষতিগ্রস্ত নিশ্চিত হবেন, সেটার একটা প্রমাণ দিই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি, এই যে এতটুকু পড়লো ইন্ডেক্স, পড়ার পরে প্রথম যে সবুজ ক্যান্ডেল, উপর থেকে নিচের দিকে প্রথম যে সবুজ ক্যান্ডেলটা, এখানে কিন্তু অনেক বেশি ক্ষুদ্র বিনিয়োগকারী এন্ট্রি নিয়েছেন। কী কারণে এন্ট্রি নিয়েছেন? কারণ ক্যান্ডেলটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, মার্কেট মেকাররা, মার্কেট কারসাজিকারকরা ক্যান্ডেলটা এমনভাবে তৈরি করে দিয়েছে যাতে আপনি ওখানে এন্ট্রি নেন। আপনি নিশ্চিত যে মার্কেট এতটুকু পড়ছে, এখন এখানে যেহেতু এরকম একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, সুতরাং মার্কেট আগামীকাল ভালো হবে। তো আপনি ওখানে এন্ট্রি নিয়েছেন, নেওয়ার পর কী হয়েছে? পরের দিন থেকে 3 দিন কারেকশন। আপনি আপনার পোর্টফোলিওতে হয়তো 10% 15% ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এরপর আবার 2 দিন ইন্ডেক্স প্লাস, দেখতেই পাচ্ছেন আপনারা 2টা সবুজ ক্যান্ডেল। আপনি হয়তো 10% যেটা লস করছেন,
সেটা হয়তো 5% আপনার রিকভার হয়েছে, বাকি 5% কিন্তু আপনি লসে আছেন 5%। এরপর আবার কারেকশান মঙ্গলবারে, বুধবারে যুদ্ধের কারণে 150 পয়েন্ট কারেকশান। আপনার পোর্টফোলিও এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে আপনি যদি ওই যে এই সবুজ ক্যান্ডেলটাতে যদি আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন এখানে, আপনি আজকের দিন পর্যন্ত ক্যালকুলেশন করে দেখেন আপনার 20% আপনার পোর্টফোলিও নাই আপনার যে ট্রেডিং স্টকে। এখন আপনি এটা রিকভার করবেন কীভাবে? এটা কি সম্ভব রিকভার করা? হয় আপনাকে লসে সেল দিতে হবে, না হয় এই ট্রেডিং স্টকে আপনি খুব সহজে আর বেরোতে পারবেন না। যেটা আরও তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শেয়ার, যে শেয়ারগুলোর দাম বাড়তেছে না ওই শেয়ারগুলো থেকে আপনি আরও আগে বের হয়ে যেতে পারতেন। কিন্তু এই ট্রেডিং করতে গিয়ে খুব দ্রুত প্রফিটের আশা আপনি এন্ট্রি নিয়েছেন, যার কারণে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন হতে পারে এই স্টকগুলোতে আপনাকে 2 বছরও বসে থাকা লাগতে পারে এই ট্রেডিং স্টকে। তো ট্রেড করে এখানে আসলে আপনি টিকে থাকাটা অনেক কঠিন, এটা সম্ভব না। কারণ এই যে যুদ্ধ, আপনি আজকে সর্বশেষ ওয়ার্কিং ডেজে দেখছেন 100 পয়েন্ট প্লাস হয়েছে, ওই দিনে হয়তো অনেকে অ্যান্টি নিছে। সর্বশেষ ওয়ার্কিং ডেজ বৃহস্পতিবারে আমি ধরে নিলাম যে আপনি অ্যান্টি নিছেন এখানে, যে আগামী সপ্তাহে, এই সপ্তাহ সোমবারে বা রবিবারে সম্ভবত মার্কেট বন্ধ, সোমবারে মার্কেট যেদিন ওপেন হবে ওই দিন আপনি প্রফিট করবেন এরকম। মানে আপনি বৃহস্পতিবারে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি বলতেছি যে আপনি বৃহস্পতিবারে এন্ট্রি নিলেন, এই সপ্তাহ শেষে দেখে শুনে বুঝে আপনি এন্ট্রি নিয়েছেন একদম, মানে ইন্ডেক্স কী বলে একটা স্টকের সাপোর্ট জোন সব কিছু ঠিক আছে, ইপিএস টিপিএস ট্রেডিং স্টক মানে সব কিছু মোটামুটি ঠিক আছে, আপনি এন্ট্রি নিলেন। যেদিন মার্কেট ওপেন হবে আগামী সপ্তাহে, সেদিন যদি কোনো কারণে ইন্ডিয়ার একটা মিসাইল ভুল করে বাংলাদেশের ভিতর পড়ে, পার্বত্য চট্টগ্রামের কোনো অঞ্চলে, বা এই যে ফেনীর নাফ নদী টদী দিয়ে যদি একটা মিসাইল অথবা একটা যুদ্ধ বিমান ইন্ডিয়ার যদি কোনো রকম ঢুকে বাংলাদেশের ভিতরে ভুল করে, মানে পাকিস্তানের দিকে যাওয়া দরছিল, হয়তো ভুলে বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকছে, আমাদের ইন্ডেক্স কিন্তু ওই দিন 200 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। তখন আপনি কী করবেন? কিছু করার আছে? অথবা একটা মিসাইল আসলো বাংলাদেশের দিকে, এসে পড়লো, কেউ মারা গেল না, এমনিই পড়লো, শুধু এই মিসাইলে পড়ছে কেন? এই কারণে যে ইন্ডেক্স 150 পয়েন্ট মাইনাস হবে। আপনার পোর্টফোলিওর কী অবস্থা? আপনি জেনে শুনে বুঝে ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়েছেন যে হ্যাঁ আপনি প্রফিট করুন এবং সমস্ত কিছু ঠিক আছে, সাপোর্ট জোনটা সব কিছু ঠিক আছে, কিন্তু একটা মিসাইল, একটা গুলি, একটা হেলিকপ্টার, একটা ইন্ডিয়ান একটা কিছু একটা বাংলাদেশের মধ্যে ঢুকলো, তাতে এটাকে কী বলে ইন্ডেক্স যে 100 পয়েন্ট মাইনাস হবে, 150 পয়েন্ট মাইনাস হবে, তখন আপনার পোর্টফোলিওর কী হবে? এটা কি কারো হাতে আছে? এই যে ট্রেডটা আপনি এন্ট্রি নিলেন, আমার থেকে পরামর্শ নিলেন অথবা অন্য কারোর থেকে পরামর্শ নিলেন, নিয়ে আপনি এন্ট্রি নিলেন, সঠিক জায়গায় এন্ট্রি নিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই মিসাইল তো আর আমাদের হাতে নাই, কারো কাছে নাই, কারণ এটা হচ্ছে অন্য দেশের ব্যাপার। এই এই পরিস্থিতিগুলো কে সামাল দেবে? সুতরাং ট্রেড করতে গেলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আপনাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হবে, যেটা আসলে আপনার হাতে নাই। আর আমাদের বিষয়ে আমরা যারা আসলে ইন্ডেক্স নিয়ে কথা বলি বা ভিডিও দিই, আপনারা মনে আপনাদের আমাদের সম্পর্কে আপনাদের কিছু ভুল ধারণা আছে, যে আমি হয়তো পারতেছি না, ভাইকে বলি তাহলে ট্রেড করলে মনে হয় উনি পারবে, উনি যেহেতু অনেক কিছু বুঝে। হ্যাঁ, আমরা কি বুঝি জানেন? আমরা বুঝি যে আপনি ট্রেড করলে ধরা খাবেন, এটা বুঝি। আপনি আমাকে দিয়ে ট্রেড করলে আপনি প্রফিট করবেন, এটা হবে না। আপনি করে দেখেন, অথবা অন্য কাউকে দিয়ে করায় দেখেন, অথবা রাশেদ মাকসুদকে দিয়ে করায় দেখেন, যে সে মানে গেমলারদের সাথে নাই, কিন্তু আমাদের মতো ইনোসেন্টভাবেই ট্রেড করতেছে, সে প্রফিট করতে পারে কিনা দেখেন। পারবে না, পারবে না, এটা সম্ভব না। আমরা এটা বুঝি, আপনারা মনে করেন যে না ভাই মনে ট্রেড করলে মনে হয় ভালো করবে, বুঝে মানে হইতে পারে, বা আমার অন্য কেউ অন্য কোনো অ্যানালিস্টের কাছে গেলেন, যে সেও মনে হয় যেহেতু অনেক ভিডিও টিডিও দেয়, রেখাটাকে অঙ্কন করে চিত্র আঁকে জ্যামিতিক আকারে, জ্যামিতি বক্সের ইয়ে দিয়ে অঙ্কন টঙ্কন দিয়ে যাই দেখি, মনে হয় আমি তো পারি না, তাহলেও ভাই ট্রেড করলে পারবে না, পারবে না, হবে না, হয় নাই। যারা করছেন তারা অনেকে ফোন দিয়েছেন যে ওনার কাছে গেছি, ওনার কাছে গেছি, ট্রেড করছে, আমি লস করছি, এখন আপনার কাছে আপনাকে ফোন দিছি। আমাকে ফোন দিয়েও লাভ নাই যদি আপনি ট্রেডের চিন্তা ভাবনা মাথায় থাকে, কোনো লাভ নাই। 2টা লাভ করবেন, 3টাতে লস করবেন, 5টাতে লস করবেন। সুতরাং এটাও কিন্তু ওই ভাই, যে ভাই অ্যানালাইসিস করতেছে, উনি ভিডিওর জন্য করতেছে, উনিও বুঝে যে আপনি ট্রেড করলে লস করবেন, এটা যে উনি আপনি বুঝতেছেন না, কিন্তু উনি ঠিকই বুঝে। আমরা এটা বুঝি, আমরা যারা মার্কেট নিয়ে কাজ করি আমরা এটা বুঝি যে আপনি ট্রেড করলে লস করবেন, এটা আমরা বুঝি, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আমরা এইটুকু বুঝি
যে মার্কেট মেকার কারসাজিকারকরা কীভাবে আপনার শেয়ারগুলোকে হাতে মানে ধ্বংস করে দিয়েছে আপনার পোর্টফোলিওটাকে। তা আপনার পোর্টফোলিওতে তারাও দেখে। আমি আপনাদেরকে এই বিষয়গুলো বলতে চাচ্ছি। আপনি 5 কোটি টাকার একটা স্টক, জাঙ্গ একটা স্টকে যদি 5 কোটি টাকা সরাসরি এন্ট্রি করে দেন, আপনার জীবনেও কোনো দিনও 5 কোটি টাকার ফেরত পাবেন না, কারণ এই পোর্টফোলিওতে তাদের হাতে থাকবে। আপনাকে কোনো দিনই এমনভাবে ফেনেক দিয়ে রাখবে বছরের পর বছর। হ্যাঁ, তারা এই একটা ফালাই দিয়ে আপনারটা ফালাই দিয়ে আরেকটাতে যাবে, তারা এই টাকাগুলো ভাগ করে নিয়ে যাবে। এটা আমরা বুঝি, এটা আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা শুধু স্ক্রিনে যা দেখেন, সকাল 10টা বাজে যখন মার্কেট শুরু হয় তখন আপনি যা দেখেন স্ক্রিনে, দাম বাড়তেছে কমতেছে, ইন্ডেক্স পড়তেছে বাড়তেছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, পিছনে কারা আছে, তারা কি করতেছে, তারা জুয়ার মতো কীভাবে আচরণ করতেছে, তারা নেশাখোরের মতো কীভাবে আচরণ করতেছে, ওই গেমলাররা, ওই কিছু কিছু মার্চেন্ট ব্যাংক, ওই কিছু কিছু বাটপার, ওই কিছু কিছু মার্কেট মেকার যাদেরকে আমরা বলি, হ্যাঁ, তারা কী আচরণ করতেছে, এটা আমরা বুঝি, এটা আপনারা বুঝতে পারতেছেন না, আমরা এটা বুঝি। এখন আপনারা ভাবতেছেন যে মনে হয় ওনারা মানে কী বলে ট্রেড করলে বা রবিবারে কিনলাম মঙ্গলবারে বিক্রি করলাম, মঙ্গলবারে কিনলাম ওনারা, আমি পারতেছি না, ওনারা পারবে না, পারবে না। আপনারা চেষ্টা করে দেখেন, যেই কারো কাছে যে কোনো যারা অ্যানালাইসিস করে তাদের যেই কারো কাছে যান, আপনি টিকে থাকতে পারবেন না। আমি শুধু লাস্ট একটুকু বলি, আমার এক ভাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনেক পুরানো, ওনার সম্ভবত 2 কোটি, আমার এই মুহূর্তে মনে নাই, হয় 2 কোটি টাকা বা 3 কোটি টাকার পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে। উনি কি আমার থেকে কম বুঝে? বাংলাদেশের মার্কেট সম্পর্কে বা পড়ালেখা জ্ঞান গরিমায় উনি কি আমার থেকে কম বুঝে? উনি আমার থেকে অনেক বেশি বুঝে, বয়সও আমার থেকে 2 গুণ হবে, উনি কম বুঝে না। তো উনি লস করলো কেন? এই মার্কেট ট্রেডিং মার্কেট নয়। আপনি ট্রেড করতে যাবেন, হ্যাঁ আমরাও পারতাম, আমার 200 কোটি টাকা 500 কোটি টাকা আমাকে দেন, আমিও কি বলে এখানে পুরোটাই হচ্ছে কি মানে কারসাজির আখড়া। আপনাদেরকে এটা বুঝতে হবে, এটা টোটালি কারসাজির আখড়া। একটা কোম্পানি 1% ক্যাশ ডিভিডেন্ড দেয়, তার শেয়ারের প্রাইস 15 টাকা হয় কীভাবে? এটা কে ধরে রাখছে? এটা তো কারসাজিকারকরা ধরে রাখছে। আপনি 15 টাকা দিয়ে ওই কোম্পানির কি বলে 5 কোটি টাকা শেয়ার কিনেন, দেখবেন ওই শেয়ারের দাম 5 টাকা নিয়ে আসবে, কেউ কিছু বলার সুযোগ নাই, কারণ হচ্ছে তার ডিভিডেন্ড পলিসি হচ্ছে 1%। কিন্তু ঠিকই আপনি যদি কোনো কোম্পানি আপনাকে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তার শেয়ারের দাম 10 টাকা, আপনি যত পারেন কিনেন, সে যদি 9 টাকা আসে আরও কিনেন, 8 টাকা আসলে আরও কিনেন, দেখবেন আপনি ওই শেয়ারের দাম নিচে পড়বে না। যেমন পড়তেছে না, এই যে ইন্ডেক্স এভাবে পড়তেছে না, এগুলো আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আপনি ট্রেড করতে যাবেন, আপনি ইন্ডেক্সের অবস্থান দেখতে হয়, আপনাকে আপনার যে স্টকে এন্ট্রি নিচ্ছেন তার অবস্থান দেখতে হয়, বাইরের অবস্থান দেখতে হয়, যুদ্ধের অবস্থা দেখতে হয়, পৃথিবীর কোথায় উগান্ডা কী হয়েছে তার ইমপ্যাক্ট পড়বে বাংলাদেশের পুঁজিবাজার আপনি ট্রেড করতে যাবেন। এখন এই মার্কেট যেদিন আপনি বৃহস্পতিবারে যে ট্রেডিং আইটেমে এন্ট্রি নিয়েছেন, মার্কেট যেদিন আগামী সপ্তাহে যেদিন ওপেন হবে সেদিন যদি বললাম তো ভারতে যদি বন্দুকের গুলি একটা বাংলাদেশে আসে, আপনার পোর্টফোলিও যে 10% কমে যাবে, তখন এই ট্রেডিং স্টক আপনি কী করবেন তখন? তো সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন, ট্রেড থেকে দূরে থাকবেন, ইনভেস্টমেন্টে আসবেন, সময় দিবেন মার্কেটে, মানে মার্কেটে বলতে ভালো স্টকে এন্ট্রি নিয়ে সময় দিবেন, অ্যানালাইসিস ওইগুলো করবেন যে কোন স্টকে কোথায় অ্যানালাইসিস করলে আমি সেফ জোনে থাকবো। ওই সেফ জোনে থেকে আমরা এটা বুঝি যে আপনি কোথায় সেফ জোনে থাকবেন। আপনারা মনে করেন ট্রেড করলে মানে আমরা অনেক প্রফিট করে দিতে পারবো, এগুলো ভুল ধারণা। এগুলো আপনারা অন্য কোথাও গিয়ে দেখছেন, দেখে সব কিছু কমপ্লিট করে আসছেন, কিন্তু ফলাফল 0, এটা হবে না। কারণ এখানে কেউ জুয়ারের সাথে, যারা ভিডিও করে আমরা কেউ জুয়ারের সাথে জড়িত না, এটা সম্ভব না। তো সব কিছু মিলাই আপনার ইনভেস্টমেন্টের সাথে থাকবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রাশেদ মাকসুদ যাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ থামবে না, এই যুদ্ধের ভিতর দিয়ে চলতে হবে। কিন্তু যুদ্ধের কোনো প্রভাব বাংলাদেশের পুঁজি বাজারে কখনোই পড়া উচিত ছিল না, কিন্তু আমাদের মার্কেটটা একটু অন্যরকম পড়তেছে। আর হচ্ছে আসলে এই সর্বশেষ যে সবুজ ক্যান্ডেল হলো বৃহস্পতিবারে, এবং তার আগের পড়ার পরে যে সবুজ ক্যান্ডেল, এই গ্যাপটার মধ্যেই বিনিয়োগকারীরা এই মুহূর্তে ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়ে 20% লসে আছেন বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।